ময়না বুড়ি আর সদলা বুড়ি নিজেদের ঘরের বারান্দায় ছোট্ট একটা খাবারের দোকান চালান। এটাই তাদের একমাত্র উপার্জনের উৎস। ওদের ছাড়া তাদের শুধু 2 নাতনি আছে। এই পৃথিবীতে আর কেউ নেই তাদের। আরে সদলা, কত দেরি করবি রে? দুপুর তো হয়ে গেল, এখনো রান্নাও হয়নি। ওদিকে তো ক্রেতারা এসে গিয়েছে। তুই কি ভাবিস আমি কি বসে আছি? আমিও তো কাজ করছি। সকাল থেকে কত কি করে ফেলেছি, কিন্তু কেউ তো তার কদরই করে না। আমি সব সময় বেশি কাজ করি, তুই কম করিস, এটা ঠিক না। ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম তুই বেশি কাজ করিস, আমি একটু কম করি। কিন্তু এখন তো একটু হাত লাগা, তাহলেই তো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তুইও আমার একটু সাহায্য কর, তাহলেই তো তাড়াতাড়ি হবে। না হলে ক্রেতারা চেঁচামেচি শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি করছি। তুই একটু বিশ্রাম নে, তোর শরীরও তো ভালো নেই। না না, আমিও কাজ করব। আমি আর তুই মিলে একসাথে করলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। চল, দেরি করিস না। সদলা বুড়ির নাতনি গায়ত্রী আর ময়না বুড়ির নাতনি চম্পা দুজনেই সদলা বুড়ির শরীর নিয়ে খুব চিন্তিত। সদলার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। দাদি, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে কি? আমরা কি একজন বৈদ্যকে ডেকে আনবো? আপনি তো আমাদের কখনো বৈদ্য আনতে দেন না। তাদের কাছে কি জিজ্ঞেস করছিস? চল না, আমরা দুজনেই গিয়ে বৈদ্যকে নিয়ে আসি। দাদিকে একা রেখে যেতে মন চায় না। তুই থাক, আমি নিজেই নিয়ে আসি। তোর দাদি তো আমার দাদির সাথেই আছে, কোনো অসুবিধে হবে না। এটা তো আমি ভাবিনি। তাহলে দেরি কেন? চল তাড়াতাড়ি যাই। দাদির অবস্থা ভালো লাগছে না। কিন্তু দোকানের কি হবে? ক্রেতারা তো ভিড় করেছে, রান্নাও হয়নি এখনো। তুই তোর দাদিকে বল, উনি সামলান, আমরা সাহায্য করব। আমার দাদি তো যেতে পারবে না, উনি একা কিভাবে সামলাবেন? উনিও তো অসুস্থ হয়ে পড়বেন। তাহলে কি করব? যতক্ষণ না দাদি সুস্থ হয় দোকান বন্ধ থাকবে। বাড়ি কিভাবে চলবে সেটা পরে ভাববো। এখন আগে দাদিকে সুস্থ করা দরকার। বিহারীবাবু গ্রামের সোনার এবং তার একটা ঝাঁ চকচকে বড় হোটেলও আছে। কিন্তু গ্রামের লোকজন বুড়িদের হোটেলেই খেতে ভালোবাসে। এই কারণেই বিহারীবাবু খুব জ্বলে। আরে কিরে ভোলা, ওই বুড়িদের হোটেলের কি অবস্থা? শুনেছি সদলা বুড়ি অসুস্থ, তাই হোটেল বন্ধ। ঠিকই শুনেছেন বাবু, সরলা বুড়ি অসুস্থ। ময়না বুড়ি একলাই সামলাতে পারছে না, তারপরে বৃষ্টি টিষ্টি পড়ছে। খুব ভালো হয়েছে, উপরওয়ালার কৃপা। কিন্তু গ্রামের লোকজন কিছু হোক না হোক খেতে তো ওদের হোটেলেই যায়। দিন রাত বসে থাকে বাবু, কিছু খেতে না পেলেও ওখানেই যায়। পাগল হয়েছে সব। আকাশ থেকে ওই হোটেলটাকেই যদি আগুনে জ্বালিয়ে দিই তাহলে তো সমস্যা শেষ। তাই তো বলি বাবু, আগুন লাগিয়ে দিই, সব ছাই হয়ে যাবে। হোটেলও থাকবে না, খরিদ্দারও থাকবে না। সঠিক বলেছ। কেন এতদিন মাথায় এলো না কে জানে। ঠিক আছে, সব ব্যবস্থা করে ফেল, কাল রাতে হোটেলটা পুড়িয়ে দেব। ঠিক আছে বাবু, আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো। শম্ভু কাকার এক ছেলে আছে, সে মনে মনে গায়ত্রীকে খুব ভালোবাসে। কিন্তু শম্ভু একটু গুবলেট প্রকৃতির হওয়ায় গায়ত্রী তাকে একদম পছন্দ করে না, বরং সে গ্রামের লোকজনের সঙ্গে মিলে তার উপহাস করে। যাই হোক না কেন, শম্ভু দাদা তোকে খুব পছন্দ করে। ওর হাবভাব দেখলেই বোঝা যায়। কোন হাবভাব? সে তো আমার সামনে এলেই হকচকিয়ে যায়, মুখ লাল হয়ে যায়। তাতে কি হয়েছে? একটু সিধে সাধে মানুষ। আজকালকার দিনে এমন ছেলে কোথায় পাস? ভালো মানুষ হলেই হবে না, আজকালকার দিনে একটু বুদ্ধি না থাকলে চলবে না, না হলে টিকতে পারবে না। তাহলে তুই শম্ভু দাদাকে না করে দিবি? গায়ত্রী চিন্তায় পড়ে গেছে, এমন ছেলে আর কবে পাবে। কিন্তু তার মনে প্রশ্ন, আমি কি চাই সেটা তো সে বুঝেই না, তাহলে তার সঙ্গে সংসার কেমন করে হবে? এই তো, এত ভালো আর সোজাসাপটা ছেলে আমি চাই না। সে তো বুঝেই না আমি কি চাই। এমন কারোর সঙ্গে সংসার করব কিভাবে? এইটা ঠিকই বলেছিস, মানুষজন তো তাকে বোকা বানিয়ে যায়, পরে তোকে নিয়েও হাসাহাসি করবে। তাই তো আমি ওর থেকে দূরে থাকি। সে যা খুশি করুক, আমার কিছু আসে যায় না। তুই যদি সত্যি এমন ভাবিস তাহলে স্পষ্টভাবে শম্ভু দাদাকে বলে দে। ঠিক আছে, যদি সামনে পড়ে আমি বলেই দেব। আমি এমন বোকার সঙ্গে থাকতে পারবো না। এদিকে বিহারীবাবু ও ভোলা হোটেলে আগুন লাগানোর প্রস্তুতিতে ব্যস্ত। হে ভোলা, কাজটা ধীরে ধীরে আর সাবধানে কর। আগুন লাগিয়েই সঙ্গে সঙ্গে এখান থেকে সরে পড়বি, বুঝলি? হ্যাঁ,
নিশ্চয়ই বাবু, নিশ্চয়। এই বাড়িতে তো বুড়িদের 2 নাতনিও থাকে। বুড়ি দুটো না বুঝলেও তো ওর নাতনিগুলো বোঝে নেবে বাবু। আর যদি ধরে ফেলে আমাদের, তাহলে তো আবার ছেড়ে দিবি না। আরে অত কথার কিসের, পুরো হোটেলে কেরোসিন ছড়িয়ে দে যাতে ভালোভাবে আগুন ধরে। চুপচাপ কাজ কর। ঠিক আছে বাবু, আমি 2 কেজি কেরাচিন নিয়ে আসছি। আমি এই পুরো হোটেলটাতে ছড়িয়ে দিই। এবার একেবারে ছাদে মশাল ছুড়ে দে যাতে পুরো হোটেলটা ধ্বংস হয়ে যায়, ধোঁয়া ধোঁয়া করে ছাই হয়ে যাক সব। কিন্তু বাবু, হোটেলের শোতে যদি ওদের বাড়িও পড়ে যায়, হোটেল তো আবার বারান্দাতেই। ঘরের কিছু হবে না, আগুন লাগলেই ওরা ঘুম থেকে উঠে যাবে, নিজেরাই নিভাবে। আর যদি ঘর পুড়েও যায়, আমাদের কি? বুড়িদের তো এমনিতেই মরার সময় হয়ে গেছে। কিন্তু বাবু, ঘর পড়ে গেলে ওরা তো পড়ে মরতে পারে সবাই। তাতে কি, মরুক, এক সমস্যা তো কমবে, গ্রামের আমাদের সবারই। আমি এই চিন্তা করি না, যা বলেছি তাই কর। চল, দেরি করিস না, এখনই আগুন লাগা দরকার। হোটেলে আগুন লাগতেই প্রবল বৃষ্টি নামলো। হোটেল আধেক পুড়ে গিয়েছিল, তখনই বৃষ্টিতে আগুন নিভে গেল। হায় হায়, আমাদের কি হলো? কে এমন করলো আমাদের সঙ্গে? আমরা তো কারো ক্ষতি করিনি। আমাদের হোটেলে আগুন কেমন করে লাগলো? তুই কি ভাবিস কে করলো এটা? হয়তো আগুন এমনিতে লেগে গেছে। না রে, ছাদে একটা মশাল পড়ে আছে। কোনো প্রাকৃতিক উপায় তো মশাল উড়ে গিয়ে হোটেলে পড়ে না। তুই ঠিক বলেছিস, আমি তো খেয়ালই করিনি। মানে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে, আমাদের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু আমরা তো কারো ক্ষতি করিনি। আমাদের হোটেল পুড়িয়ে কাকে লাভ হবে? বুঝতে পারছি না। এই গ্রামের লোকেরা তো আমাদের অনেক ভালোবাসে, সবাই আমাদের রান্নার প্রশংসা করে। একদিন হোটেল বন্ধ থাকলেই তো কেউ অন্য কোথাও খেতে যায় না। আমাদের হোটেল বন্ধ থাকলে যা লাভ হবে নিশ্চয়ই সেই করেছে এটা। একদিন না একদিন ধরা পড়বেই। কিন্তু এখন কি করব? হোটেল তো অর্ধেক পুড়ে গেছে। এই পোড়া হোটেল চালানো সম্ভব নয়। হোটেলের সঙ্গে আমাদের কপালও বোধহয় পুড়ে গেল। এখন দেখতে হবে কি করা যায়। কি হয়েছে গায়ত্রী? তোমরা এখানে এত মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? তুমি কোথায় থাকো? তুমি কি এই গ্রামে থাকো না? পুরো গ্রামের সবাই জানে আমাদের সঙ্গে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, আর তোমাকে কিছুই জানেনি? শম্ভু বুঝতেই পারছে না এত বড় ঘটনাটার খবর সে পায়নি। গায়ত্রী ও চম্পা তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। তখনই নতুন করে এক চাঞ্চল্যকর মুখোমুখি একটি সত্য প্রকাশের দ্বার প্রান্তে। মজুরে তো কিছুই বুঝতে পারছি না, গ্রামের কেউ কিছুই জানায়নি। তোমরা বলো কি হয়েছে? গত রাতেই কেউ আমাদের হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে। কি বলছো? এই গ্রামে কে তোমাদের হোটেলে আগুন লাগাবে? আমার তো মনে হয় কোনো দুর্ঘটনা হয়েছে। কেউ ইচ্ছা করে আগুন লাগাবে কেন? আরে না, হোটেলের ছাদে বড় একটা মশাল পাওয়া গেছে। আমাদের পুরো বিশ্বাস আছে এটা ইচ্ছেকৃত আগুন। তোমরা কি বলছো? সত্যি? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু এটা কে করেছে জানি না। কোনো সন্দেহ বাজানো নেই এখনো। তুমি ঠিক বলছো গায়ত্রী, আমি বুঝতেই পারিনি। দেখো দুঃখিত, আমার ভুল হয়েছে। চলো এখন যাও, আমাদের মন ভালো নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি অবশ্যই খুঁজে বের করব কে এই আগুন লাগিয়েছে। আমিও শয়তানকে তোমাদের সামনে নিয়ে আসব, এটাই আমার কথা। ঠিক আছে, আগে খুঁজে তো বের করো। যখন পাবে তখন আমাদের জানিও, আমরা ওর ঠিক ব্যবস্থা করব। শম্ভুর মনে সন্দেহ জমছে ভোলাকে নিয়ে। সে এখন সরাসরি ভোলার মুখোমুখি। ভোলা, এই দিকটা শোন, তোকে খুব দরকারি কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শম্ভুদা বলো, কি হয়েছে? বলে তো তুই পরশু রাতে অনেক কেরোসিন কিনেছিলি, তাই তো? কেরোসিন? কোথায়? আমি কোথায় কেরোসিন কিনেছি? তুমি হয়তো ভুল দেখেছো। রাতের অন্ধকারে কারো মাল পুকানো দৃশ্য দেখেছ। না, আমি কোনো নেশায় ছিলাম না। আমি আমার নিজের চোখে তোকে কেরোসিন নিতে দেখেছি। এখন বল, কেন কিনেছিলি? তুমি বলো, আমিও তো কেরাচিন নিয়ে কি করব? এটা তুই বলবি, মিথ্যে কেন বলছিস? আমি সোজা সাপটা মানুষ, আমি মিথ্যা বলি না। তুই মিথ্যে বলছিস, আমি নিজে তোকে দেখেছি। এখন বল। আরে না না না, বলছি তো না, কখন কি হয়েছে আমি কিছুই জানি না। আর নাটক করিস না, বেশি বাড়াবাড়ি করলে একটা থাপ্পড়েই সব সত্যি বেরিয়ে আসবে তোর পেট থেকে।
আমি সত্যি বলছি শম্ভুদা, আমি কিচ্ছু জানি না শম্ভুদা। আমি কেন আগুন লাগাবো? চল এখন তোকে বুড়িদের কাছে নিয়ে চলি। তুই আগুন লাগিয়েছিস, আমি প্রমাণ করেই ছাড়বো। চল। ধরতে পারো তো ধরো, ধরো ধরো, আমাকে ধরো। ভোলা পালাচ্ছে, শম্ভু ধাওয়া করছে। তারা পৌঁছে যায় বুড়িদের দরজার সামনে, যেখানে উত্তেজনা চরমে। এই কি হচ্ছে এখানে? তোমরা এখানে কি করছো? আমরা কি বলেছিলাম দেখা করতে? যদি দেখা করতে না চাইতেন তাহলে আমাদের বাড়িতে নিজেরাই এসেছিলেন কেন? আমরা আমরা কবে গিয়েছিলাম তোমাদের বাড়িতে? পাগল হয়েছো নাকি? রাতে হাতে মশাল নিয়ে তোমরা এসেছিলে, আমাদের না পেয়ে হোটেলে আগুন দিয়ে চলে গিয়েছিলে। তোমরা কি বলছো আমরা আগুন লাগিয়েছি? একেবারে পাগল হয়েছো? বলছি না, সরাসরি অভিযোগ করছি। বলো তো, এটা কি সত্যি নয়? সাবুত আছে? কোথায় সাবুত? দেখাও। প্রমাণ ছাড়া কোনো কথার মানে হয় না। সাবুত তো তোমাদের সাথেই এসেছে, এই যে ভোলা। এখন ওই সব বলবে? আমি কি বলবো? আমি কিছুই করিনি। তাহলে আমাকে ফাঁসানো হচ্ছে কেন বলতো? দেখলে তো, যাকে তুমি প্রমাণ হিসেবে নিয়ে এসেছো সেই বলছে সে কিছু করেনি। এখন আমি কিভাবে বিশ্বাস করব? চালাকি হচ্ছে আমাদের সাথে। ঠিক আছে, আমরা আবার আসবো প্রমাণ নিয়ে। এই মেয়েটা, এই এতখানি পুচকি মেয়ে আমাকে এসে হুমকি দিচ্ছে, বলছে আমাকে বিচার করবে। এই গ্রামে এত বছর ধরে আমি বিচার করে এসেছি, এখন সে আমাকে বিচার করবে? বাবু, এখনো তারা আপনাকে ঠিক করে চিনতে পারেনি। চিনে ফেললে তো এই বাড়িতে আসার সাহসই পেত না ওরা। চিনবে কিভাবে? মাত্র দুদিন হয়েছে এসেছে। আগে দুনিয়াকে চিনুক, তারপর আমাকে চিনবে। কিন্তু ওরা তো হুমকি দিয়ে গেছে, যদি সত্যিই প্রমাণ নিয়ে আসে। যদি পায় তাহলে? আর কিসের প্রমাণ? কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা তো আমি আর তুই জানি। যতদিন আমি চুপ, ততদিন কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বাবু, আপনি সত্যি বলছেন, ঠিক ঠিক বলছেন। এই লড়াই তাদের জন্য নিরর্থক। তাদের তো এটাও জানা নেই যে আপনার সাথে ঝামেলা নেওয়া তাদের কত বড় একটা ধাক্কা। ওদের অবস্থা দেখে এখন হাসি পাচ্ছে। হোটেল তো গেল, আয়ের রাস্তা বন্ধ হলো। এখন যদি আমাদের সঙ্গে লড়ে, সম্মানটাও যাবে ওদের। তবে একটা কথা বাবু, বৃষ্টির কারণে হোটেলটা পুরোটাই জ্বলেনি, অর্ধেকটা জ্বলেছে। তাতে কি আসে যায় বোকা? হোটেল তো শেষই বলা যায়, আর চলবে না ওটা। আমাদের উদ্দেশ্য তো সেটাই ছিল, হোটেল বন্ধ করা। হ্যাঁ বাবু, একদম ঠিক বলেছেন। কাজটা তো হয়েই গেছে। এখন শুধু বসে বসে ওদের সর্বনাশ দেখ। ওদিকে পরিস্থিতির কারণে শার্লার শরীর দিন দিন খারাপ হতে লাগলো। অন্যদিকে মইনা বুঝতে পারছিল না কিভাবে একা হোটেল চালাবে। দাদির তো দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, এই অবস্থায় হোটেল কিভাবে চলবে? তোর শুধু দাদির শরীর খারাপটাই চোখে পড়ে। এই হোটেলের চিন্তা না করলে ওষুধ কিনবো কি দিয়ে? আমার কি করা উচিত দাদি? আপনার শরীর নিয়ে আমি খুব চিন্তিত। হোটেল ছেড়ে কিছু কাজও তো পাচ্ছি না। এই বর্ষার সময় তুই কাজ পাবি কোথায়? আর এই সময় তুই একা হোটেলও চালাতে পারবি না। আমি যা পারি করব, কিন্তু শার্লার কি হবে? ওকে তো আবার বৈদ্যকে দেখাতে হবে। একবার দেখিয়েছিলি, কাজ হয়নি তো? হ্যাঁ, একটু ঠিক হয়েছিল, কিন্তু হোটেলে আগুন লাগার পর থেকে আবার অসুস্থ হয়ে পড়েছে। এখন কি করব দাদি? শরীরের অবস্থা খুবই খারাপ। আমি আছি, তুই যা বৈদ্যকে নিয়ে আয়। কিন্তু বাইরে তো ঝড় বৃষ্টি চলছে, এমন অবস্থায় কিভাবে যাব? ভয় পাচ্ছিস? তাহলে তুই দাদির পাশে থাক, আমি যাচ্ছি। না না দাদি, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আপনি দাদির খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। ওদিকে শম্ভু প্রমাণের খোঁজে নেমেছে। শেষমেশ সে বিহারীবাবুর বাড়ির পেছন থেকে একটি কেরোসিনের বোতল খুঁজে পায়। এই শম্ভু, এত সকালে আমাদের বাড়িতে কেন এসেছো? আর হাতের এই জিনিসটা কি? কোনো খারাপ উদ্দেশ্য না, আমি প্রমাণ আনতে এসেছি। আমি বলেছিলাম না, আগুন লাগানোর প্রমাণ আমি এনে ছাড়ব। কি প্রমাণ? সেদিন আমি ভোলাকে কেরোসিন কিনতে দেখেছিলাম, তখন ঠিক বুঝিনি। আজ যখন খুঁজতে শম্ভু ও তার সঙ্গীরা আশা করে যে যদি ভোলা ধরা পড়ে তবে আরও প্রমাণ মিলবে। তাই তারা মিলে ভোলাকে ধরতে বেরিয়ে পড়ে। চলো এবার আমরা মিলে ভোলাকে ধরি। ওকে জিজ্ঞেস করব, তাহলে ও ঠিকই স্বীকার করবে। আর কোনো রাস্তা নেই, শুধু একটা কেরোসিনের বোতল দিয়ে বিহারী বাবুর ওপর অভিযোগ তোলা যায় না। চলো চলো, আমাকে জানা আছে ভোলা কোথায় আছে, আর দেরি করা ঠিক হবে না। ভোলা দাঁড়া, আজ তোকে পালাতে দেব না।
সেই দিন তো আমার হাত থেকে বেঁচে গেছিস ভোলা। আরে আমি যদি না পালাই তাহলে কি করবে? গ্রামে তো তোমাকে নিয়ে হাসাহাসি হয়, সেটা কি এমনি এমনি নাকি? আমার মজা উড়াতে চাস? আমি কেমন সেটা তুই ভালো করেই জানিস ভোলা। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, এই শম্ভু দাদা তোদের মিথ্যা গল্প শোনাচ্ছে। বাবা, আমি মিথ্যে বলবো? আমি জানি শম্ভু, তুমি সব সময় সত্যি বলো। তুমি যেমনই হও, মিথ্যে বলার মানুষ নও। দেখলি এবার কোথায় পালাবে? চল সবাই মিলে ওকে ধরি, তারপর দেখা যাবে ও কি করে। ভোলা পালানোর চেষ্টায় আহত হয়। খারাপ মানুষের এরকম পরিণতিই হয়। ঠিক বলেছ, খারাপ কাজের ফল তো পেতেই হবে। আরে আরে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও, একটুখানি বাঁচাও। অনেক কষ্ট হচ্ছে গো, অনেক কষ্ট হচ্ছে। তোরে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্তে, সব কিছু সত্যি সত্যি বলবি তাহলে। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি আর বিহারী বাবু মিলে তোমাদের হোটেলে আগুন লাগাইছিলাম, যাতে তোমাদের হোটেলটা বন্ধ হয়ে যায়। ভোলা স্বীকার করে নেয় এবং বলে সে ভবিষ্যতে সত্যি বলবে। হ্যাঁ, আমি সত্যি বলবো। আগে আমাকে বাঁচাও, একটুখানি বাঁচাও। আধা পড়ে যাওয়া হোটেলটি আবার চালু করার চেষ্টা করে দুই বৃদ্ধা। তারা গাঁয়ের সবাইকে ডেকে তাদের উদ্দেশ্য জানায়। তোমরা তো জানো আমাদের হোটেলের কি অবস্থা। তোমরা আসো ঠিকই, কিন্তু আমরা খাবার দিতে পারছি না। এই বৃষ্টির সময় হোটেল চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা একেবারে অসহায়। আমাদের কাছে এখন পর্যাপ্ত প্রমাণ আছে। আমরা সবাই মিলে বিহারী বাবুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি। আমরা টাকার সাহায্য চাইছি না, আমরা চাই বিহারী বাবু তার কাজের শাস্তি পাক। চিন্তা করো না বুড়িমা, আমরা তোমাদের পাশে আছি। প্রমাণ তো আছে, আমরা অবশ্যই বিহারী বাবুকে শাস্তি দেব। এই কারণেই আমরা তোমাদের ডেকেছি, দয়া করে আমাদের সাহায্য করো। আমরা আবার হোটেল শুরু করব। চলো এক্ষুনি বিহারী বাবুর বাড়ি যাই। সবাই মিলে বিহারী বাবুর বাড়ি যায়। আপনিই আমাদের হোটেলে আগুন লাগিয়েছেন, ভোলা নিজে স্বীকার করেছে। মিথ্যে, একদম মিথ্যে, আমি কিছু করিনি। ভোলা তোমাদের মিথ্যে গল্প শোনাচ্ছে। না, আমরা কেরোসিন কেনা থেকে টর্চ পর্যন্ত সব প্রমাণ জোগাড় করেছি। তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। আমার কি টাকার অভাব আছে? টাকার নয়, আপনার মধ্যে মানবিকতা নেই। আপনি একজন ঈর্ষাকাতর মানুষ। চুপ করুন, এবার বলুন আপনি করেছেন কিনা, না হলে আমরা নিজেরাই বিচার করব। ভালোই তো, যখন তোমরা জেনে গেছো তখন আমি ক্ষমা চাই। আর কখনো এমন কিছু করব না। আমরা আপনার সম্মান করি তাই ক্ষমা করছি, কিন্তু আরেকবার এমন হলে সহ্য করব না। সবার সম্মতিতে গাঁয়ের লোকেরা আবার হোটেল চালু করা নিশ্চিত করে।